আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদে। আপনাদের সাথে আছি আমি আফনান করিম। শুরুতেই সংবাদ শিরোনাম। জ্যেষ্ঠ কমান্ডার হত্যার প্রতিবাদে উত্তর ইসরায়েলে ১.৫ শতাধিক রকেট ব্যারেজ উড়িয়ে দিল হিজবুল্লাহ। আবারও লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজে হুতিদের হামলা, ইয়েমেনের হামলায় অতিষ্ঠ যুক্তরাষ্ট্র। জাতিসংঘের কালো তালিকায় ইসরায়েল, হামাস পাত্তাই দিল না প্রতিরোধ যোদ্ধারা। ভরসা নেই নেতানিয়াহুর উপর, জীবন বাঁচাতে গ্রিসে পালিয়েছে হাজার হাজার ইসরায়েলি। কিয়েভে রাশিয়ার ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা, রাশিয়ার হয়ে যুদ্ধ করতে গিয়ে ইউক্রেনে ২ ভারতীয় নিহত। রুশ ক্ষেপণাস্ত্র হামলায় কিয়েভে শিল্প কারখানায় আগুন, ইউক্রেনের প্রতিরক্ষার গভীরে অগ্রসর হচ্ছে রুশ সেনা। যুদ্ধের সমাপ্তির শর্তে পুতিনের সঙ্গে কোনো আপোষ নয় বলছেন জেলেনস্কিকে বয়কট করলেন জার্মানির চরমপন্থীরা। রেডি করা হচ্ছে কাগজপত্র, রাশিয়ার সঙ্গে নিরাপত্তা নিয়ে আলোচনায় প্রস্তুত তালেবান। এবং সর্বশেষে, যুদ্ধ নয় বরং যুদ্ধের চেয়ে আত্মহত্যাই বেশি পছন্দ মার্কিন সেনাদের, বলছে পেন্টাগনের একটি সমীক্ষা। আর এই বিষয়টি নিয়ে থাকছে আমাদের আজকের বিস্তারিত বিশ্লেষণ। ইসরায়েলকে লক্ষ্য করে একদিনেই ২০০টির বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ। বুধবার সকালে দফায় দফায় এসব ক্ষেপণাস্ত্র ছোড়ে লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠীটি। হিজবুল্লাহর এসব ক্ষেপণাস্ত্রের আঘাতে ইসরায়েলের বিভিন্ন জায়গায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, গত ৮ মাস ধরে চলা এ যুদ্ধে এটি ইসরায়েলকে লক্ষ্য করে হিজবুল্লাহর চালানো অন্যতম বড় রকেট হামলা। লেবানিজ গোষ্ঠীটির এবারের হামলায় লক্ষ্য করা হয়েছে তাইবেরিয়াসকে। চলমান যুদ্ধে এর আগে এই অঞ্চলে কোনো রকেট ছুড়েনি তারা। প্রসঙ্গত, গতকাল রাতে লেবাননে বিমান হামলা চালিয়ে দখলদার হিজবুল্লাহর এক জ্যেষ্ঠ নেতাকে হত্যা করে ইসরায়েল। ওই হামলার প্রতিবাদেই একসঙ্গে এত রকেট ছোড়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। হিজবুল্লাহর রকেট হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী। তারা জানিয়েছে, লেবানন থেকে অন্তত ৯০টি রকেট উত্তর ইসরায়েল প্রবেশ করেছে। এর মধ্যে কিছু রকেট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে ধ্বংস করা হয়েছে, আর কিছু রকেট কয়েক জায়গায় আঘাত হেনেছে। রকেট পড়ে বিভিন্ন স্থানে আগুন লেগেছে বলে জানিয়েছে ইসরায়েলি সেনাবাহিনী। তবে তারা দাবি করেছে, এই হামলায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এদিকে ইয়েমেনের লোহিত সাগরে একটি বাণিজ্যিক জাহাজে হামলা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের মালিকানাধীন জাহাজটি বিপদে পড়ার সংকেত দিয়েছে। সামুদ্রিক নিরাপত্তা প্রতিষ্ঠান আমব্রে জানিয়েছে, হুতি নিয়ন্ত্রিত বন্দর হোদেইদা নগরী থেকে প্রায় ৮টি নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে জাহাজটি বিধ্বস্ত হয়। ঘটনা মূল্যায়ন করে এটি হুতিদের হামলা বলে তাদের মনে হয়েছে। অন্যদিকে ইসরায়েলের সশস্ত্র ও নিরাপত্তা বাহিনী, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাস ও ইসলামিক জিহাদ এবং সুদানের বিদ্রোহী গ্রুপগুলোকে জাতিসংঘের কালো তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ব্রিটিশ সংবাদ মাধ্যমটি জানিয়েছে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ওই প্রতিবেদনে স্কুল ও হাসপাতালে হামলার জন্য ইসরায়েল ও সুদানের সশস্ত্র বাহিনী এবং শিশুদের অপহরণের জন্য হামাস ও ইসলামিক জিহাদের নিন্দা করেছেন গুতেরেস। এছাড়াও যুদ্ধবিধ্বস্ত গাজায় যুদ্ধবিরতির জন্য মার্কিন নেতৃত্বাধীন প্রস্তাবের ব্যাপারে হামাসের জবাব দেওয়ার পর মার্কিন ইহুদি পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন কাতারে আলোচনায় যাচ্ছেন। যুদ্ধবিরতি প্রস্তাব মেনে নিতে হামাসকে চাপ দিতে মধ্যপ্রাচ্যের ৪ দেশের সফরের মধ্যে কাতারের শীর্ষ নেতৃত্বের সাথে বৈঠক করবেন ইহুদি ব্লিংকেন। আর হামাস তাদের বার্তা ইতিমধ্যেই কাতারের কাছে পৌঁছে দিয়েছে। মার্কিন কর্মকর্তারা ব্যক্তিগতভাবে আশা করেছিলেন, অবিলম্বে সম্পূর্ণ চুক্তি গ্রহণ করার পরিবর্তে হামাস অন্তত কিছু পরিবর্তনের জন্য জোর দেবে। সেখানে ইসরায়েলের সাথে পার্থক্য দূর করার জন্য যথেষ্ট সাধারণ ভিত্তি আছে কিনা সেটা দেখতে চান। ইহুদি ব্লিংকেন বলেন, নেতানিয়াহু পরিকল্পনায় নিজেকে প্রতিশ্রুতিবদ্ধ করেছেন, যদিও ইসরায়েলি সরকারের উগ্রডানপন্থী সদস্যরা আনুষ্ঠানিকভাবে এটি সমর্থন করেনি। এছাড়াও হামাসের নেতা ইয়াহিয়া সিনওয়ারকে এই প্রস্তাব মেনে নেয়ার জন্য বলেন ইহুদি ব্লিংকেন। এদিকে হিব্রু ভাষার একটি সংবাদ মাধ্যম জানিয়েছে, হামাসের আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর ইসরায়েল থেকে ইহুদিবাদীদের পালিয়ে যাওয়া এবং গ্রিসে স্থায়ীভাবে বসবাসের ঘটনা অনেক বেড়ে গেছে। ইহুদি সংবাদপত্রে গ্রিসে ইসরায়েলিদের অভিবাসন সম্পর্কিত একটি নতুন ঘটনা প্রকাশ করেছে। হাজার হাজার ইসরায়েলি পরিবার এখন গ্রিসকে তাদের অস্থায়ী বা স্থায়ী আশ্রয় হিসাবে বেছে নিয়েছে এবং বহু সংখ্যক ইসরায়েলিদের গ্রিসে আগমনের কারণে সেখানে অ্যাপার্টমেন্ট কেনার চাহিদা ব্যাপকভাবে বেড়েছে। চাহিদার তুলনায় আবাসনের পরিমাণ কম থাকায় বাড়ি ভাড়া অনেক বেড়েছে। এই প্রতিবেদনের আরেকটি অংশে বলা হয়েছে, এখানে আসা অনেক ইহুদিদের ইসরায়েলে ফিরে আসার কোনো ইচ্ছা নেই এবং তারা এখানেই থাকতে এসেছে। গ্রিসে ইসরায়েলিদের একটি সামাজিক যোগাযোগ নেটওয়ার্কের ম্যানেজার তানিয়া ক্রোটেক্সি হিব্রু ভাষার মিডিয়ার সাথে এক সাক্ষাৎকারে বলেছেন, আমি ইসরায়েলে ফিরে যাওয়ার কোনো সম্ভাবনা দেখতে পাচ্ছি না। আমি যখন এখানে এসেছি তখন ইসরায়েলিদের সংখ্যা ছিল মাত্র ৫০ জন।
কিন্তু গাজা যুদ্ধ শুরু হওয়ার পর এই সংখ্যা 5,000 ছাড়িয়ে গেছে। আমি সামাজিক যোগাযোগ মাধ্যমে সক্রিয় 1,500 থেকে 2,000 সদস্যের তৎপরতা দেখতে পাচ্ছি, যাদেরকে গণনা করা যায়। কিন্তু হোয়াটসঅ্যাপে এমন অনেক ইহুদি রয়েছে যারা মোটেই তৎপর নয়, এবং তাদের সংখ্যা অনেক বেশি। ইসরায়েলের অনেক পরিবার তাদের স্বামী যুদ্ধে যাওয়ার পরে এখানে এসেছে, তাই বেশ কয়েকটি সন্তানসহ মহিলাদের অ্যাপার্টমেন্ট খোঁজা নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। তবে গ্রিসের বাসিন্দারা বলছে, আমরা হয়তো রাশিয়ানদের পছন্দ নাও করতে পারি, কিন্তু ইসরায়েল সরকার ফিলিস্তিনে বড় ধরনের অপরাধযজ্ঞে লিপ্ত। অন্যদিকে মার্কিন সৈন্যদের মধ্যে শত্রুর কাছে গুলি খাওয়ার চেয়ে আত্মহত্যা করে মারা যাওয়ার প্রবণতা প্রায় 9 গুণ বেড়ে গেছে। 5 বছরের মেয়াদে চালানো পেন্টাগনের একটি সমীক্ষা থেকে এ তথ্য জানা গেছে। আত্মহত্যার পরিসংখ্যান আত্মহত্যার বিরুদ্ধে লড়াই করার জন্য সেনাবাহিনী এবং পেন্টাগনের কিছু উদ্যোগের পূর্বাভাস দেয়, যার মধ্যে একটি কর্মী বাহিনী রয়েছে যা অ্যালকোহল অপব্যবহারের মতো ক্ষতিকারক আচরণগুলোকে মোকাবেলা করে, যা আত্মহত্যার মাধ্যমে মৃত্যুতে অবদান রাখতে পারে। মার্কিন সংবাদ মাধ্যম ইউএসএ টুডে দ্বারা প্রাপ্ত পরিসংখ্যান অনুসারে সক্রিয় ডিউটি সৈন্যদের মধ্যে আত্মহত্যা বেড়েছে। গত 6 মাসে 60 জন মার্কিন সেনা আত্মহত্যা করে মারা গেছে। আর দুশ্চিন্তায় পড়ে মার্কিন সেনা কর্মকর্তারা আত্মহত্যা কমাতে ব্যবহার করা নতুন কৌশল সম্পর্কেও আলোচনা করছেন। এদিকে ইউক্রেনের রাজধানী কিয়েভকে লক্ষ্যবস্তু করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। তাতে ইউক্রেনে অবস্থান করা 2 ভারতীয় নাগরিক নিহত হয়েছেন। রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দিয়ে তারা পূর্ব ইউরোপের এই দেশটিতে যুদ্ধ করতে গিয়েছিলেন। ভারতের অনেক নাগরিকই অবশ্য অর্থসহ নানা প্রলোভনে রাশিয়ার হয়ে এই সংঘাতে লড়ছে। মাঝরাতের পর কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলা করে রাশিয়া। কিয়েভ থেকে একাধিক বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। স্থানীয় সময় আজ বুধবার ভোর থেকে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই হামলায় শিল্প স্থাপনায় আগুন লেগে গেছে। এছাড়া বাড়িঘরের ক্ষতিসহ 6টি অঞ্চলে বেশ কয়েকজন আহত হয়েছে। এছাড়াও ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানের অংশ হিসেবে রাশিয়ার ব্যাটল গ্রুপ নর্থ শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হচ্ছে। ব্যাটল গ্রুপের মুখপাত্র ইয়ারোস্লাভ ইয়াকিনকিন বলেছেন, শত্রুর প্রতিরক্ষার আরও গভীরে হামলা চলছে। একদিনেই ইউক্রেনের 500 সেনাকে খতম করা হয়েছে এবং ইউক্রেনের একটি গোলাবারুদ ডিপো ধ্বংস করা হয়েছে। এদিকে যুদ্ধের সমাপ্তির শর্তে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে কোনো আপোষ করা হবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের নির্বোধ প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। মঙ্গলবার জার্মান পার্লামেন্টে ভাষণে এসব কথা বলেন জেলেনস্কি। জার্মান সংসদে ইউক্রেনের প্রেসিডেন্টের ভাষণ বর্জন করেছে জার্মানির চরম দক্ষিণ ও বামপন্থীরা। তবে মূল স্রোতের দলগুলি তার প্রতি জোরালো সমর্থন দেখিয়েছে। জার্মানির সহায়তার জন্য গভীর কৃতজ্ঞতা জানিয়েছেন জেলেনস্কি। প্রসঙ্গত, আগামী কয়েকদিনের মধ্যে ইউক্রেনে আরেকটি প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা পাঠাবে ধান্দাবাজ যুক্তরাষ্ট্র। নাম প্রকাশে অনিচ্ছুক প্রশাসন ও সামরিক কর্মকর্তাদের বরাত দিয়ে মার্কিন গণমাধ্যম একথা জানিয়েছে। অন্যদিকে তালেবান আন্দোলনের প্রতিনিধিরা রাশিয়ায় নিষিদ্ধ নিরাপত্তা নিয়ে রাশিয়ার সাথে আলোচনার জন্য প্রস্তুত। সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের পাশে একটি বিশেষ সাক্ষাৎকারে আফগানিস্তানের শ্রম ও সামাজিক বিষয়ক মন্ত্রী আব্দুল উমারি কথা জানিয়েছেন। এই বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ ধরনের সম্পর্ক সম্প্রসারণের ক্ষেত্রে আমরা রাশিয়ার সাথে ভালো সম্পর্ক রাখতে চাই। আমরা নিষেধাজ্ঞার তালিকা থেকে বাদ দেয়ার রাশিয়ার অভিপ্রায়কে মূল্য দিই। প্রসঙ্গত, এর আগে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেছিলেন যে নিষিদ্ধ সংগঠনের তালিকা থেকে তালেবান আন্দোলনের সম্ভাব্য বাদ দেয়ার কাজ সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই সহ তাদের সাথে যোগাযোগের প্রয়োজনীয়তার উপর ভিত্তি করে এগিয়ে যাচ্ছে রাশিয়া।